অনেক 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 ভালো লাগছে। আচ্ছা আরাফাত ভাই, আরাফাত ভাই কি থ্যাংক ইউ। আসলে আমি কিছু বলতে পারতেছি না কারণ থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। উনি হচ্ছে আরাফাত ভাইয়া, উনি হচ্ছে লাইফ টেকনোলজি কর্ণধার। থ্যাংক ইউ ভাইয়া আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। আর হচ্ছে মামুন ভাইয়ের টিমের কথা যদি বলি, মামুন ভাই কোথায় আপনি? আমি অনেক মিস করছি। আচ্ছা তোমরা সবাই পাশে আসো প্লিজ, সবাই এখানে আসো, সবাই জয়েন করবে। থ্যাংক ইউ। কেকটা অনেক সুন্দর। আর বলি সবাইকে একটু কেকটা দেখাই। কেক নিয়ে কিছু বলো, কেমন লাগলো কেকটা? অনেক 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 সুন্দর। আমি মামুন ভাইকে অনেক মিস করছি। আর আমাদের ফুল টিম, আমাদের অনন্য মামুন ভাইয়ের যে টিমটা, থ্যাংক ইউ ভাইয়া। কারণ আসলে আমি জানি যেটা তোমরাই করেছো। আর আসেন সবাই আসেন এখানে। যাই হোক আমরা এখন কেক কাটবো তাহলে। চলো বাবুর বাবা। মামুন ভাই ইরমকে নিয়ে আসুন। আপনারা সবাই আসেন প্লিজ। মাহবুব ট্রাইপডটা দাঁড়া করাও তো এই জায়গায় ট্রাইপড। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। চলে এসেছি আমরা আবার লাইভে। বলে গিয়েছিলাম 5 মিনিটে আসছি, কিন্তু একটু যান্ত্রিক ত্রুটির কারণে আসতে আমাদের 10 মিনিট লেট হলো। তারপরেও এসেছি। আশা করব আমাদের আমি তোমার হতে চাই নিয়ে আপনাদের যত কথা আছে মিমকে সরাসরি আপনারা কোশ্চেন জিজ্ঞেস করতে পারেন। এছাড়া মুভির যত ধরনের কথা আপনারা জানতে চান, মিমের পার্সোনাল কথা, আজকের বার্থডে, তো সবকিছু আপনাদের বলবো। ও সরি, কালকে বার্থডে ছিল, সেটা আজকে আমরা আজকের বার্থডে সেলিব্রেট করতেছি। সো যত কথা আপনাদের আছে মনে, আজকে আমাদের জিজ্ঞাসা করুন। মিম আছে এখানে আপনাদের অ্যান্সার করার জন্য। মিম, প্রথমে বলো আমি তোমার হতে চাই মুভিটা যখন শুরু করলাম তখন মনের ভিতরে কি ছিল যে ফিল্মটা কেমন হবে বা কি হবে? হয়ে গিয়েছে সেটা একটা এক্সপেকটেশন থাকে, আর জানি একটা জিনিস হবে সেটা নিয়ে একটা এক্সপেকটেশন থাকে। সেই হওয়ার জিনিসের এক্সপেকটেশন কি ছিল? আমি তোমার কথা শোনা যাচ্ছে না। যখন আমি প্রথম শুনেছি, থাকে না যে একটা গল্প শোনার পর মনে হয় ইস গল্পটা তো অনেক কিউট, একটা রোমান্টিক গল্প, শুনলেই একটা ভালো লাগা কাজ করে। ঠিক ওই রকমটাই আমি গল্প শোনার পর মনে হচ্ছে। কারণ আমরা গতানুগতিক যে ধরনের হয় তার থেকে আলাদা। আর গল্প শুনে ফার্স্ট টাইম মামুন ভাইকে বলেছিলাম ফাইন ভাইয়া গল্প খুব কিউট একটা গল্প, কিউট রোমান্টিক গল্প, অবশ্যই কাজ করবো। তো কাজ করতে যাওয়ার পর আমাদের গল্প আস্তে আস্তে আরো ডেভেলপ হচ্ছিল। তারপর ফাইনালি গিয়ে গল্পটা অনেক সুন্দর একটা জায়গায় দাঁড়ায়। আর প্রথমেই বলবো যে শুধুমাত্র শুধু গান না, মানে অনেকে হয়তো বলেছে যে গানটাই কি খালি সুন্দর, গান না, ছবির গল্প অনেক সুন্দর। আপনারা যখন হলে গিয়ে ছবিটা দেখবেন আপনাদের কাছে ভালো লাগবে যে না এটা আলাদা একটা গল্প দেখছি। আর আমার ক্যারেক্টারটা নিয়ে যদি বলি, সুইট একটা ক্যারেক্টার, পাশের বাড়ির একটা মেয়ে ক্যারেক্টার, যাকে দেখলে না একদমই পাশের বাড়ির না, ও খুব টাফ একটা ক্যারেক্টার রোল প্লে করেছে আমি বলতে পারি। অসাধারণ একটা ক্যারেক্টার ছিল যেখানে মিমকে অনেক বেশি খেটে অ্যাক্টিং করতে হয়েছে এবং আই থিঙ্ক সো ও করতে পারছে। আর ওকে সর্বোপরি নর্মাল ক্যারেক্টারে দেখা যায়নি, ও একটু সিক টাইপের দেখা গেছে, তাই না? এটা বলতে চাচ্ছি না, না সেইটাই তো, কিন্তু কি টাইপের সিক দেখা গেছে। আরেকটা জিনিস বলতে চাই, মেকআপ সুন্দরী তাই না? মেকআপ ছাড়া যদি দেখতে হয় না তাহলে ফিল্ম দেখতে হবে। ওই জিরো মেকআপে কিন্তু মিম শুট করেছে, একদম জিরো মেকআপ, কোনো মেকআপ নেয়নি। কারণ আমার ক্যারেক্টারটা আসলে একটু অন্যরকম ছিল যে আচ্ছা না বলি এটা বলা যাবে এক্স্যাক্টলি ক্যারেক্টারটা না বলি, কিন্তু ক্যারেক্টার প্রয়োজনে অনেকখানি দরকার হয়েছে যে মেকআপ নেওয়া যাবে না। মেকআপ আমরা ইউজ করিনি, এটা আমরা করেছি। এবার আসি কিছু কোশ্চেন। আচ্ছা একজন কাটার থেকে খুব কাছাকাছি দেখার, আচ্ছা ওটা আমাদের প্রোগ্রাম ছিল যেটা কথা হচ্ছে। ভালো লাগছে ভিডিওটা, নাইস ইউ। এই পেজ থেকে সব শোনা যায়, বাট মামুন ভাইয়ের পেজ থেকে কিছু বাচ্চা না। আচ্ছা এবার মামুন ভাই নিয়ে কিছু কোশ্চেন আছে। ডিরেক্টর সম্পর্কে, অনন্য মামুন সম্পর্কে কিছু বলো, যে অ্যাজ এ ডিরেক্টর ফার্স্ট টাইম তার সাথে কাজ ছিল। জানি না ফাইনালি যে কাজটা হলো, মামুন ভাইয়ের সাথে প্রায় 3 বছর ধরে মুভি নিয়ে মিটিং হয়, খালি মিটিংই করি আমরা, বাট ছবি আর কথা। ফাইনালি এই ছবিটার সময় যখন গল্পটা শুনি, তাকে প্রথমে বলি ভাইয়া তোমার সাথে আসলে আমার কাজ হবে, কারণ এর আগে প্রজেক্ট এমন ছিল আমরা শুটিং এর একদিন আগে গিয়েও আমি কাজ করতে পারিনি, কারণ আমি সিক ছিলাম এই জন্য। তো ফাইনালি আমাদের একসাথে কাজ হয়েছে, কারণ মামুন ভাইকে নিয়ে আসলে আলাদা
আগে থেকেই দেখেছি, তো আমি নর্মালি তার কাজের ফ্যান। কারণ কমার্শিয়াল ছবি বলতে আমরা যেরকম একটু ইন্টারফেয়ার করতে চাই, মানে কাজের টাইমে ফ্রেন্ডলি এনভায়রনমেন্টটা কেমন ছিল সেটা এটা সম্পর্কে আসছি তো, এটা আমি অবশ্যই আসছি। তো সেখান থেকে আমি ভুলে গেছি। ওকে, আর ইন্টারাপ্ট করবো না না, কথার মাঝে। এখন আচ্ছা মামুন ভাই সম্পর্কে বলি। মামুন ভাই সম্পর্কে যদি বলি, সে খুবই ফ্রেন্ডলি, খুবই, মানে আমার মনে হয় যে এতদিন আমি যত ডিরেক্টরের সাথে কাজ করেছি তার মধ্যে সব থেকে কুল টাইপ কোনো মানুষ যদি থাকে সে হচ্ছে মামুন ভাই। যেটা আমাদের আমার কোনো কারণে খুব রাগ হয়েছে, আমি তাকে ধামাধাম বলে যাচ্ছি ভাই এটা হচ্ছে কেন উঠেছে না, সে সুন্দর মতো শুনবে, আপু একটু পরে ঠিক হয়ে যাচ্ছে, জাস্ট তার মুখ থেকে এতটুকু কথাই থাকে, সে রাগে না কেন, সে কোনো কিছু বলে না। সেটাই। আর ইট স্টিল রাইট নাও আমরা মামুন ভাইকে খুব বেশি মিস করতেছি, এখন প্রচন্ড। ইন্ডিয়াতে আছে, আপনি ভাইয়া এখন সেটা- ইন্ডিয়াতে আছে, আমাদের ছবির কালার কারেকশন, ভিজিএম, মিউজিক সবকিছু কাজ চলতেছে। তোমার পরিচয়টা তো দিলাম না। ও, আচ্ছা, আমি তো খুবই সাধারণ একজন মানুষ। সে হচ্ছে আমি আমাদের হচ্ছে সবাইকে বেশি জ্বালাই। ইনফ্যাক্ট ডিউরিং ফিল্ম সব থেকে আর্টিস্ট কেউ বলতে পারবে না সব থেকে বেশি মনে হয় আমি জ্বালিয়েছি, ইজন্ট ইট? না, এটা জানানো না ভালো, মানে পেছন থেকে কেউ ধাক্কা না দিলে কাজ আগায় না। এক্স্যাক্টলি। আমি হচ্ছে ওসমান মিরাজ, অনেকেই হয়তো আমাকে চিনো না, আমি অনন্য মামুন ভাইয়ের সাথে অ্যাজ এ চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করছি, আর এখন তো এই প্রোগ্রামটা হোস্ট করছি তোমাদের জন্য। ভালো, আমাকে দিয়ে কিছু একটা হবে। আচ্ছা, দেখা যাক কি হয়। আর মামুন ভাই সম্পর্কে বলছিলাম, সেটা হচ্ছে এখন মামুন ভাই কলকাতা বা ইন্ডিয়াতে আছে, ওখানে আমাদের ফিল্মের কালার কারেকশন চলতেছে। আই থিঙ্ক সো আমরা ফিল্মটা কবে আসছি মেবি আমরা কি এখনই বলবো? ডিসেম্বর তো আসছে, এটা কনফার্ম। ডিসেম্বরের অ্যাপ্রক্স যেটা একটু জানিয়ে রাখি, ডিসেম্বরের মাঝামাঝি খুব গুড একটা ভালো সময় ভালো একটা সময় আমরা আমাদের আসছি। ফিল্মটা হলে আসছে। তো আমরা এই যে এখন কিন্তু প্রমোশন শুরু করেছি, আমাদের টানা 1 মাস আমরা প্রমোশন করব। আর হিরো সম্পর্কে কিছু বলতে হবে, তাই না? হিরো আজকে মিস, হিরোর সাথে কথা হয়েছে, ওর একটা শুট আছে, আজ বাপিও আসার কথা ছিল, কিন্তু একটু মানে ওর শুট থাকার কারণে ও জয়েন করতে পারেনি। বাপ্পি সম্পর্কে কিছু কোশ্চেন আমার আছে মিমের কাছে, সেটা হচ্ছে অ্যাজ এ কো আর্টিস্ট হিসাবে বাপ্পি কেমন? এসে কো-আর্টিস্ট হিসেবে বাপ্পি অসম্ভব রকম ফ্রেন্ড, মানে কোঅপারেটিভ। কারণ আমি ওর সাথে এর আগে তো কাজ করেছি, সো সুইটার দিয়েছে, সুইটহার্ট করেছি, আর সুইটহার্টের পরেও আর একটা কাজ করছে, 3rd নাম্বার কাজ, ওটা এখনো রিলিজ হয়নি, কারণ ওটা আমাদের এখন শুটিং শেষ হয়েছে। তো যাক, থার্ড কাজের শুটিং শেষ এবং সেটা অলরেডি চলে এসেছে। সেকেন্ডে, তো যার জন্য ওর সাথে আন্ডারস্ট্যান্ডিংটা খুবই ভালো। ওর সাথে কাজে যেটা ভালো লাগে, ও কাজে অনেক সিরিয়াস, সবসময় ট্রাই করে মানে কি করলে আরো 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 ভালো ডিসেম্বরটা ফোনটা কেটে কাজ দিই হবে, তারপর এরকমটা ও ট্রাই করে সবসময়। আর আমরা যখন একসাথে কাজ করি তখন অনেক মজা করে কাজ করি, আর বলতে গেলে যে আমাদের এই ফুল টিমটা এত বেশি মজার ছিল যে কখনো বোরিং ফিল করি। আচ্ছা চলো, আমরা তো অনেক কথা হলো ফিল্ম সম্পর্কে, ফ্যানদের কাছে একটু ফিরে যাই। ওরা দেখি কমেন্টস দেখো 451টা এত অল্প সময়ে। আমরা কিছু কিছু কমেন্টস পড়ার চেষ্টা করি। আপু একটা হাসি দাও, আপু একটা হাসি চাই, আপু অলওয়েজই হাসতেছে তোমাদের জন্য। আচ্ছা আপু একটু তাড়াতাড়ি করে আসি, দেখতে চাই। যাই হোক। এটা বলা লাগে না এমনি। আরেকজন লিখেছে আলী মিয়া, নায়িকা হিসাবে নিজেকে 10 এর মতো কত দিবেন? ওকে, মানে 10 এর ভিতরে কত দিবেন আলী মিয়া জানতে চেয়েছে। আমি দিব না নিজেরটা নিজে দিবে? আচ্ছা মিমের থেকে শুনি, আমারটা আমি পরে দিচ্ছি। নিজেটা নিজে কি করে দেয়? আচ্ছা মিমকে 10 এর ভিতরে টেনে টুনে যদি দেওয়া যায়, খুব যদি সর্বোচ্চ বেশিও আমি দেই তাহলে 10 আউট অফ 10 দিয়ে দিব। থ্যাংক ইউ। Seriously, she is too much sensitive, not sensitive, sincere about her work. আর মিমের সাথে কাজে হয় না, আমি তাকে ডাকতে গিয়েছি, আপু তোমার শর্ট রেডি, মানে মিমকে কখনো আমার দাঁড়িয়ে থাকতে হয়নি, ও অন দ্য স্পটে যতটা সম্ভব হয়েছে চেষ্টা করেছে থাকার জন্য। আমরা ফার্স্ট ওয়ার কক্সবাজারে করেছি, তোমরা জানো কক্সবাজারে কিন্তু রোদে দাঁড়িয়ে থাকা খুবই একটা টাফ জিনিস, তারপরও মিম কিন্তু সেখানে দাঁড়িয়ে আছে। এমনও হয়েছে আমি দেখেছি প্রোডাকশনের লোক যে মিম দূরে একা দাঁড়িয়ে আছে, ওর কাছে ছাতা পর্যন্ত নাই, জোর করে ছাতা পাঠিয়েছে, কিন্তু মিম কখনো আমি শুনিনি কোনো কারণে বিরক্তি হয়েছে। ইভেন শুধু মিম না, আমাদের হোল ইউনিটের প্রতিটা আর্টিস্টই আমাদের এতটাই হেল্প করেছে, দ্যাটস ওয়াই কিন্তু আমরা খুবই কম দিন, মানে 26 দিনে ইন হোল টোটাল কাজ শেষ আমাদের করেছি। যেটা হয়েছিল যে কাজ করার সময় যখন আমাদের বললো যে আচ্ছা আর 2 দিন কাজ করলে শেষ, যে এত তাড়াতাড়ি কাজ শেষ। Exactly. মা ইভেন আমাদের মনে আছে আমরা কক্সবাজারে যে 15 দিনের জন্য কাজ করলাম, 15 দিন পরে আমার ডিরেক্টর বলতেছে যে আমাদের তো অলরেডি 80% কাজ কাজ শেষ। শেষ। মানে 80% কাজ শেষ এই অল্প দিনে, মানে টেরও পাইনি কিভাবে আমাদের কাজ শেষ হয়ে গেছে। তো যাই হোক, আরেকটা কথা,
কক্সবাজারে কাজ করেছি মানে কিন্তু এরকম একটু কাজের ধরনটা আমি বলি, প্রতিদিন মিমের কল টাইম থাকতো অলমোস্ট ভোর 5টার দিকে। ভোর 5টার সময় মিমকে ডেকে দিতাম একদম উইথ মেকআপ, মিম 6টায় রেডি। আর আমি কেন, মামুন ভাই কেউই কমপ্লেইন দিতে পারবে না মিম 10 মিনিট লেট করেছে। এইটা মিমের একটা খুবই ভালো দিক ছিল কিন্তু। সো উই আর টু মাচ হ্যাপি। আমার কাছে সবসময় মনে হয় কি যে আমার জন্য যেন একটা টিমে তো অনেক লোক থাকে, অনেক লোক থাকে, না হলো কতজন বলো, আমাদের 30 কি বলো, আমাদের কক্সবাজারে হোটেলে ছিলাম আমরা পার ডে 62% ছিল। আমার মোবাইলটা বের করেন তো পাঞ্জাবির পকেট থেকে, ক্যামেরা থাকে, কত মানুষ থাকে পাঞ্জাবির পকেট থেকে। এই কে দেখি এতগুলো রিসিভ করে বলেন যে দুইটা সেই লাইনে আছে। সকালবেলা থেকে 5টা থেকে বসে থাকে, তাহলে আমি কেন থাকবো না? তো আমার সবসময় মনে হয় যে ফাইন, আমাদের শুটিং এর কল টাইম যদি হয় 6টা অথবা 5টা, আমি ঠিক 5টায় ওই টাইমে থাকবো, যতই হোক না কেন। কখনো কিছু করতে হয় না। মিমের কাজের ব্যাপারে তো আর কিছু বলবোই না। এবার প্রথমে আসি গান সম্পর্কে। অলরেডি আপনারা ও সুন্দরীর গানটা দেখে ফেলেছেন। প্রথমে ও সুন্দরী গান নিয়ে মিমের মুখ থেকে কিছু শুনতে চাবো যে গানটি সম্পর্কে তার এক্সপেরিয়েন্স, প্রচন্ড নাচানাচি করতে হয়েছে, নেপালের লোকেশন ছিল, সেই সম্পর্কে আগে কিছু জানি। আচ্ছা, প্রথমেই বলি যে আমরা এমন একটা সিচুয়েশনে ছিলাম যে ফাইনালি গানটা শুট করতে পেরেছি, তাহলে পারতাম ও তো এই জায়গা দেখতে পাচ্ছি, ও তো এই জায়গাও লিখছে। হ্যাঁ, একটা কারণটা ছিল আমরা যখন কাঠমান্ডু থেকে আমরা পোখরা যাচ্ছি, কাঠমান্ডু থেকে পোখরা, আমরা যখন কাঠমান্ডু থেকে পোখরা যাচ্ছি, যাবার পথে আমাদের একটা অ্যাক্সিডেন্ট হয়, পাহাড় ধসে পড়ে। অলরেডি তোমার আমার থ্রোতে অলরেডি সবাই দেখে ফেলেছে। তো পাহাড় ধসে যখন পড়ে, ওই ঠিক ইভেন আমাদের গাড়ির সামনে যখন আমাদের গাড়িটা যায়, হঠাৎ করে মানে পাহাড় ধসে, মানে ব্যাপারটা এমন ছিল, আমরা গাড়ির সময় মানে গান শুনতেছিলাম, মজা করতেছিলাম, এমন কিছু। অর্থাৎ ড্রাইভারটা সম্পর্কে কিন্তু কিছু বলেনি। ওই ড্রাইভারের সম্পর্কে কিন্তু আমরা কি বলতাম, ওকে লেট লতি, মানে ও অলওয়েজ লেট করতো, খুব স্লো গাড়ি চালাইতো। থ্যাঙ্কস টু হিম, ওই দিন সে বুঝতে পেরে গাড়িটা অন টাইমে গাড়িটা ব্রেক করেছিল। তো সে যখন ব্রেক করলো, তখন তাকে আমরা মানে নেপালি বা হিন্দিতে একটু কথা বলে যে কি হলো, তুমি এখানে ব্রেক করলা কেন? তখন সে বললো ল্যান্ডস্লাইড। তো আমাদের সবার কাছে কিন্তু ল্যান্ডস্লাইড ওয়ার্ডটা খুবই আননোন ছিল, একদমই আননোন, যে ল্যান্ডস্লাইড আবার কি হয়। বাংলাদেশে তো এরকম কোনো সিচুয়েশনে পড়নি যে একটা পাহাড় ভেঙে চলে আসে, ইভেন আমরা দেখিও না, দেখিও না, মানে দেখে মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে, মানে একটা মাটি কেমন পানির মতো নেমে আসলো এবং আমরা অল্প একটুর জন্য বেঁচে গিয়েছিলাম সেদিন, নাহলে হয়তো গান শুরু হতো না, পুরো ফিল্মও শেষ হতো না। কারণ আমাদের হিরোরা কিন্তু সেটে পৌঁছে গিয়েছিল, একটা গাড়ি, আমাদের দুটো গাড়ি ছিল, একটা গাড়িতে আমরা ছিলাম, আরেকটা গাড়িতে আমাদের ডিরেক্টর, তারপর অন্যান্য আর্টিস্টরা, বাকিরা সবাই ছিল, পুরো সেফলি আগে পৌঁছে গেছে। তো যাই হোক, ফাইনালি আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছাই। তারপর এখান থেকে আমাদের পরদিন, সেদিন শুট করার কথা ছিল, কিন্তু এইসব দুর্ঘটনার কারণে সেদিন আমরা আর কাজ করতে পারিনি। তো পরের দিন যখন আমরা শুটিং এ যাই, প্রথম যে লোকেশনটাতে যাই, লোকেশনটা দেখার মতো, আমরা ভোর 6টায় ওখানে গিয়ে হ্যাঁ রেডি ছিলাম না। বাট দুঃখের বিষয়, 6টা থেকে টানা যে বৃষ্টি শুরু হলো, আমরা শুটিং শুরু করতে পারিনি। সেটা হচ্ছে কোন গানটা যেন, ও সুন্দরীর গানটা। ও সুন্দরীর সময় যে টানা বৃষ্টি হচ্ছে প্রায় মনে হয় 2টার সময়, না 10টার মতো হয়েছে। তারপরে একটু থামলো, আমরা গিয়ে দাঁড়ালাম, তারপরে আবার শুরু হলো, এরপর আবার বসে থাকলাম। তারপর আমরা টানা 3টার পর, মানে আমাদের লাঞ্চ ব্রেক দিল, লাঞ্চ করলাম 2টার সময় ক্যামেরা অন, 3টার সময় যে আমরা ফার্স্ট শট নিতে পারি। 3টার পর থেকে আমাদের হাতে খুবই অল্প সময় ছিল, বলতে গেলে যে আমরা গানটা খুবই তাড়াহুড়ো করে করা, কারণ ওই সময় নেপালে সারাদিনই বৃষ্টি হতো। বৃষ্টির জন্য আমাদের এই পুরো গানটা মানে অনেক স্লো, মানে খুব দ্রুত কাজ করতে হয়েছে। তো ফাইনালি যখন আমরা দেখি দর্শকের কাছ থেকে রেসপন্স পাই, তখন তার সাথে খুব ভালো লেগেছে। সেম। এরপরের কোশ্চেনটা হচ্ছে কিছুক্ষণ আছে, কিছু এক কোশ্চেন আছে। আপনি তোমার অনেক শুভ জন্মদিন জানিয়েছে এস.এম. ফারুকুল করিম। জসিম জানিয়েছে তুমি এই দিনে পিকচার এসেছো, সুখের ছোঁয়ায় তোমার, তাই অনাগত দিন আরো সুন্দর। মানে আজকে একটু আপনাকে বলে রাখি ফারুকুল ভাই, আজকে কিন্তু মিমের জন্মদিন না, গতকাল ছিল। বাট আমরা কালকে এই সারপ্রাইজটা মনে হয় কালকেই অর্গানাইজ করেছিলাম। আমরা এত প্রোগ্রাম ছিল, আমি আর আসতে পারিনি। তো আজকে আমাকে এসে বলছিল যে আচ্ছা আমি আমাদের হবে একটা ইন্টারভিউ করব, ওকে ফাইন হলো, অফিসে সবাই আসবে। তো ঠিক আমার আর এর আগে 2-3টা প্রোগ্রাম ছিল, সেখান থেকে আসলাম, বললাম যে কি অবস্থা, তাড়াতাড়ি শুরু করবো। হ্যাঁ, এরপর তাই সেই অবস্থা। আরো জানিয়েছে সানি নাইবিয়ান জানিয়েছে হ্যাপি বার্থডে টু ইউ আপু, আই লাইক ইউ সো মাচ এন্ড সরি টু লেট উইশ। মিম তুমি কেমন আছো জানিয়েছে সোহেল। তারপরে আই লাভ ইউ আপু, আই লাভ ইউ টু। তারপরে উদয় লিখেছে
মিম তোমার উচ্চতা কেমন? আমার থেকে হাইট বেশি। একটু আগে মানে লাইভে দেখেছেন আমার হাইট হচ্ছে 5 ফিট 8 ইঞ্চি, তাহলে ওটার না বলি। আমারটা 8 ইঞ্চির থেকে একটু বড়, মানে 8.5। যাই হোক, আমার থেকে হাইট বেশি। যাই হোক, এস এম ফারুকুল করিম আবার লিখেছেন, আমার একান্ত একমাত্র ক্রাশ খাওয়া বাংলাদেশি নায়িকা তুমি জানো। তাই বাহ, খুবই ভালো লাগলো ফারুকুল ইসলামের কমেন্টটা পড়ে। এরপরে লিখেছে রূপম কাপিল দিদি ভাই হ্যাপি বার্থডে। সৌরভ বাবু লিখেছে হ্যাপি বার্থডে। এমডি তোমাদের মুভি নিয়ে কিছু জানতে চাইলে অবশ্যই তোমরা লিখতে পারো আমাদের আমি তোমার হতে চাই। অনেক মজার অনেক কথা আছে, যদি তোমাদের জানতে ইচ্ছে করে তোমরা লিখতে পারো। আচ্ছা, তোমাদের পক্ষ থেকে আমার একটা কোশ্চেন ছিল যে মুভিতে সবথেকে কষ্টের সিন কোনটা ছিল? মুভিতে কষ্টের সিন মানে যে সিনটা করতে যে তুমি খুব ডিফিকাল্টিস ফেস করছো, মানে কোনো কারণে অ্যাডজাস্ট করতে পারতেছো না, বা হয় না যে আমি না আমার পারফেক্ট শটটা দিতে পারিনি, এমন কোনটা ছিল? মুভিতে যদি বলি, পুরো ছবিতে আমি ট্রাই করেছি যে বেস্ট দেয়া। কোন এক্সাক্ট শটটা, একটা ডিসক্লোজ আমরা এতটুকু করতেই পারি যে এই এক্সাক্ট শটটা তোমার খুব বেশি পছন্দ, বা যেটা দেওয়ার জন্য তুমি মন থেকে ট্রাই করছো, হয় না সবই তো ট্রাই করেছো। না, আমি পুরো ছবিটাতে যদি বলি, হ্যাঁ কিছু সিকোয়েন্স আছে এখানে যেখানে আমি রিয়েলি কান্না করেছি, যেখানে আমার গ্লিসারিন লাগেনি, যেখানে ফিল করেই করেছি। এরকম অনেকগুলো জায়গা আছে, আপনারা হলে গিয়ে দেখে বুঝতে পারবেন। এমনও ছিল আমার, আমি যখন কান্না শুরু করি, সিকোয়েন্স শেষ হওয়ার পরও আমার চোখ দিয়ে পানি পড়ছিল, কারণ ওই সিচুয়েশনটা এমন যে ওটা মাথায় নিলে চিন্তা করলে ওই ক্যারেক্টারটাতে যদি মনে হয় যে আমি, তখন ওই ফিলটা অটো চলে আসে, তখন আসলে কান্না থামানো যায় না। তো গল্পটা আমি বলছি না আপনাদেরকে, কিন্তু গল্পটা জানতে হলে অবশ্যই হলে গিয়ে ছবি দেখতে হবে। মানে ব্যাপারটা হয়েছে, আমি শুধু এতটুকু বলি মেবির অ্যাক্টিং স্কিল। একটা সিন ছিল, আমরা অরিজিনাল একটা হসপিটালে সিন শুট করতেছিলাম, না অরিজিনাল করতেছিলাম, কিন্তু ওটা বলতেছি না, ওই যে কান্নার সিকোয়েন্সটা আমরা যে হসপিটালে করলাম, তো ওখানে সিন শুট করতে মিমের একটা খুব আবেগঘন কিছু একটা ডায়লগ ছিল, তো পুরা জিনিস অমলে সাইলেন্ট করে নিল। তো আমি যখন শর্ট শেষ হলো, হওয়ার পর আমি কিছুদিন তাকালাম যারা লাইটের ছিল সবাইকে, তখন দেখলাম না কেমন যেন সবার আবেগ হয়ে গিয়েছিল, যে এখনই মনে হয় সবাইকে একটু সুশুরি দিলে, মানে কান্নার সুশুরি দিলে ওরা কেঁদে ফেলবে। তো মিমের অ্যাক্টিং স্কিল ওই লেভেলেরই ছিল কিন্তু। থ্যাংক ইউ। আচ্ছা, একজন লিখেছে যে মিম তোমার কোন শর্টের দিকে কষ্ট লেগেছে? নিশা, এই যে একটু আগে বললাম যে এই শটটার জন্য আসলে আমি কান্না যখন শুরু করি আমার কান্না থামেনি, এই শটটা দেওয়ার সময় আসলে এই সেম অবস্থা হয়েছিল, যেটা আপনি জানতে চেয়েছেন। আচ্ছা, এটা রুবেল জানতে চেয়েছে যে কোন শটটা আমার কাছে ভালো লেগেছে। শর্ট আলাদা করে হয়তো বলতে পারছি না, বাট আমার এই ফিল্মে আমার যে গানগুলো, যেমন হাবিব ভাইয়ের যে সংটা, এইটার ব্যাপারে একটু পরে আসলাম, বেপরোয়া মন, যেটা অলরেডি তার রিলিজ হয়েছে তোমার বাজে উপলক্ষে। তো এই গানটা আমার খুব পছন্দের, কারণ এটা এত সুন্দর সুন্দর লোকেশনে আমরা গিয়েছি, আর আমরা এত পাহাড়ের চূড়ায় উঠে কাজটা করেছি যে উঠতেও আমাদের কষ্ট হয়েছে, বাট ওঠার পর না শান্তি লাগছে। আমি একটু ইন্টারাপ্ট না করে পারছি না। আচ্ছা, আরেকটা আমি বলে যাবো প্লিজ। আরেকটা মজার কথা বলি, আমরা এমন জায়গাতে যখন পাহাড়ের একদম সর্বোচ্চ উঁচে যখন শুটিং করছিলাম, সামনে ওখানে মেঘ আসার পরে যেটা হয়, আমি হিরোকে দেখতে পাচ্ছিলাম না, আমি ক্যামেরাম্যানকে দেখতে পাচ্ছি, আমি কাউকে দেখতে পাচ্ছি না, আমি শট নিচ্ছি, আমি আমার নিজে একা আমি চিন্তা করছি আচ্ছা ক্যামেরা অন করা, কিন্তু আসলে কি শট হচ্ছে, কারণ আমি কাউকে দেখতে পাচ্ছি না। কিছুক্ষণ পরে আমি সামনে বললাম আচ্ছা সামনে কেউ আছে, আমি আমার শটটা ছিল যে আমি দৌড়ে আসছি, তো কিছুক্ষণ পর বললাম আচ্ছা আমি দৌড়াচ্ছি, কিন্তু সামনে যে তোমরা কেউ আছো অথবা কোনো একটা অ্যাক্সিডেন্ট হতে পারে, আমি কিছুই জানি না, আমি রাস্তা দেখতে পাচ্ছি না, কোনো কিছু না। 1300 ফিট উপরে ছিল, যেখানে অলরেডি মেঘ চলাফেরা করে, বা ডোমেস্টিক ফ্লাইটগুলো 1300 ফিট বা 1200 ফিট এমন উচ্চতা দিয়েই কিন্তু যায়। ওখান থেকে বেসিক্যালি প্যারারাইডিং হয়। মিমের যেটা তোমরা অলরেডি দেখেছো, হাবিব ভাইয়ের গান বেপরোয়া মনের রেড ড্রেস পরা যে গান, লোকেশনটা ওই লোকেশনটা ছিল। ড্রেসটা আমার খুব পছন্দ ছিল। এক্স্যাক্টলি, ইনফ্যাক্ট তোমাকে ওই ড্রেসে সুন্দরই লেগেছে, আমরা দেখতে পাচ্ছেন অলরেডি এই ড্রেসটাই, এই ড্রেসটাই ছিল। আর এই তো, আর হচ্ছে ওই যেটা আমি ইন্টারাপ্ট করতে চেয়েছিলাম, পাহাড়, নেপালের পাহাড় সম্পর্কে, যে নেপালে না গিয়েছে সে আসলে ওই পাহাড়টা সম্পর্কে আইডিয়া করতে পারবে না। জায়গা তো সুন্দর, আমরা এমনও হয়েছি গলফ ক্লাবে যে সাদা ড্রেস, ইয়েলো ড্রেস পরা, তোমার যে হাবিবের গানের ভিতরে ইয়েলো ড্রেস পরা, আমরা ওটা অলমোস্ট বৃষ্টিতে দৌড়াইলাম। আমরা এখানে কত কিলোমিটার হবে আমাদের
দৌড়ে দৌড়ে গেলাম কিলোমিটার না, এটা 30 তলা সমান উচ্চতা। 30 তলা সমান। আমরা একদম নিচে ছিলাম, তো আমরা শুটিং করতে করতে একটু ভিতরে চলে যাচ্ছিলাম, যত আমরা যাচ্ছি তত মনে হচ্ছে অনেক নিচের দিকে যাচ্ছিলাম। সাডেনলি যখন বৃষ্টি, আমাদের কোরিওগ্রাফার যে ছিল সে বলছে যে বৃষ্টি আসছে, দূর থেকে দেখা যাচ্ছে বৃষ্টি আসছে। তারপর আমরা কি করলাম, তখন ক্যামেরাটা সবাই মিলে দৌড়ানো শুরু করলাম। প্রায় মনে হয় আমরা 10 মিনিটের মধ্যে 10 মিনিট না, আরো বেশি, 22 মিনিট 25 মিনিট এরকম লেগেছে। মানে আমাদের প্রায় দৌড়ে দৌড়ে আমার মাঝখানে ছিল গাউন, আমি গাউনটা ধরতে পারছিলাম না। ইনফ্যাক্ট আমি পিছন থেকে মিমের গাউন উঁচু করে ধরে রেখেছিলাম। আমার গাউন সে ধরে আছে, তারপর আরেকজনকে রাখলাম হাত ধরার জন্য, কারণ জায়গাগুলো মানে খুবই পিচ্ছিল ছিল, তারপরে খুবই রিস্ক, প্রচন্ড রিস্কি ছিল। যেটা হয় ওদের পাহাড়টা খুবই স্লিপি হয়। আমরা যখন খুব দৌড়ে উঠছিলাম, ওর তো স্লিপার পরা ছিল, পরে খালি পায়ে হয়ে নিয়ে মিম ওঠার চেষ্টা করেছে, কারণ আমরাও দৌড়ে আসছি যে বৃষ্টি আসলে আমরা সব ভিজে যাবো। ফাইনালি আমরা যখন মানে উপরে উঠে যাই, তারপরে সত্যি সত্যি বৃষ্টি আসছে। আমরা একটুর জন্য একটুর জন্য মানে এটা অলমোস্ট 3 মিনিটস অর সামথিং এই টাইপের কিছু আর কি। আবার আসো কিছু কমেন্টস চাই। মিম ফার্স্ট ছবি আমাদের সিলেটে, মিমের ফার্স্ট আগের ছবি সিলেটে, জামান ভাই লিখেছে, তারপরে নজরুল ইসলাম সাহেবের যে ছবি রাখবো সেটা কি সবগুলোই মানে আমাকে আমার ইনফ্যাক্ট আমি বলি, কালকে আজকে সকালে মানে প্রথম আলোতে দেখছিলাম কোন একটা নেকলেসের কথা বলছে, এরপরে কোন গিফট ওর পছন্দ হয়েছে সেটা জানা যাক। এরপরে আচ্ছা, এরপরে আমার পছন্দ যদি বলি, মা আমাকে গিফট করেছে আইফোন 7 পেয়েছি। আইফোন 7 তো সবকিছু মিলে এরকম টুকটাক আরো অনেক গিফট আছে। আরেকটা থ্যাংক ইউ আমি দিয়ে রাখি মিমকে না, ইনফ্যাক্ট কাল তো এসেছিল পৃথিবীতে, এর জন্য কিন্তু আন্টিকে একটা থ্যাঙ্কস দেওয়া হচ্ছে। হ্যাঁ, সেটা আজকে সবার আপনাদের পক্ষ থেকে মিমের হয়ে আন্টিকে আমি অবশ্যই থ্যাঙ্কস দিয়ে দেবো। এখন অবশ্যই আমি একটা থ্যাঙ্কস এমনিই জানিয়ে রাখতে পারি। ও আঙ্কেল কেন ভাবছে আমি, আঙ্কেল তো কিছু করেনি, আঙ্কেলকেও থ্যাংক ইউ। আচ্ছা যাক, কি লিখেছে ত্রিশাত, নেক্সট মুভি দুটো কি আর প্রশ্নের উত্তর দিব, এদের বলায় 100%, আপনি আমাদের জনসাধারণের জন্য 0%, কারণ ওরা যে অসাধারণ, বুঝতে পারিনি আসলে সেটা। হ্যাঁ মিম আপু আমি তোমার বড় ফ্যান লিখেছি। তারপরে গুলজার আহমেদ লিখেছেন, জনগণ চায় আপনাকে আরেকদিন দেখবে, সেটা সমস্যা নেই। হ্যাঁ আমরা তো কাজ করেছি একসঙ্গে, সামনে আরো কাজ করব। চায় আপনাকে মিম আপু আমি তোমার বড় ফ্যান, আমাকে মারুফ রাতের আকাশ লিখেছে, আর আমি তোমাকে দিব লাল গোলাপ। আমি তোমার বড় ফ্যান, আমাকে হাই বলে বলা হয়েছে অলরেডি। মাস্তি লিখেছে, মাটি লিখেছে, মিম কাল মানুষ তোমার কেমন লাগে? কালো মানুষ মনে হয় বলেছে। আচ্ছা, এটা অদ্ভুত টাইপের, অবশ্যই ভালো লাগে, আমার সকল মানুষকেই ভালো লাগে, মানুষ অনেক সুন্দর, অনেক সুন্দর। মাঝি ভাই আপনি কি কালো নাকি এই ধরনের কোয়েশ্চেন করলে? মানুষ তো মানুষই হয়, সবার রক্ত কাটলে কিন্তু রক্ত লাল। হ্যাঁ যাই হোক, এটা আর কি। আচ্ছা আরেকটু জানতে চাই, সেটা হচ্ছে মুভি তো শেষ, মানে এই মুভিতে আমরা ডিসেম্বরে আসছি, জনগণের জন্য এই মুভি সম্পর্কে তোমার লাস্ট মেসেজ কি হতে পারে? কেন মানে হয় না যে আমি অ্যাজ এ ভিউয়ার আমি ভুলে গেলাম আমি মুভিতে কাজ করেছি, আমাকে তুমি বলো যে আমি মুভিটা কেন দেখবো? এন্টারটেইনমেন্ট তো হয়, মুভি আমাদের আসছে, কিন্তু এই মুভিটা স্পেসিফিক কোন কারণগুলোতে আমি দেখি? আমরা মুভি কেন দেখি? মুভি তো দেখি ডেফিনেটলি এন্টারটেইনমেন্টের জন্য। তো আজ আমি যদি প্রথমেই বলি যে কোন দর্শক যদি হলে যায়, আমি তোমার হতে চাই দেখতে এন্টারটেইনমেন্ট হয়ে বের হতে হবে, এইটা হচ্ছে মেইন জিনিস, তাই না? আমরা ওই 2টা ঘন্টা যেন বিনোদন পাই, ভালো লাগে, এটা হচ্ছে সবারই একটা প্রত্যাশা। তো ওই দিক থেকে সবাই যদি যায় 2 ঘন্টা মাস্তি করে মুভি ফুল শেষ করে, হ্যাঁ একটু সময় একটু মন খারাপ হবে, কারণ অনেক সিকোয়েন্স আছে মন খারাপ হবে, ওইটাও কিন্তু এন্টারটেইনমেন্টের অংশ। ইভেন আপনারা যখন আমার সাথে সাথে কান্না করবেন, এটা আমাদের ফুল টিমের সাথে কথা, তাই না? তো সেই দিক থেকে ভালো লাগবে। তো বাট এতটুকু বলবো যে 2 ঘন্টা আপনারা যদি যখন মুভিটা দেখবেন, খুব মাস্তি নিয়ে হল থেকে বের হবে। এমন একটা ছবি যেটা আপনি ফ্যামিলির বাবা মায়ের সাথে দেখতে পাবেন, পুরো ফুল ফ্যামিলিকে নিয়ে আপনি মুভিটা হলে বসে এনজয় করতে পারবেন। এবং মুভিতে আসলে
ভালোবাসা তো অবশ্যই পাবেন, যেখানে একটা সুইট লাভ স্টোরি প্রেজেন্ট করার চেষ্টা করা হয়েছে। এর সাথে কিন্তু প্রচন্ড অ্যাকশন আছে মুভিতে, যেটা আপনি বিশ্বাস লিখেছে হাউ আর ইউ দিদি, একজন লিখেছে আপনার নতুন কোনো ফিল্ম আছে? হ্যাঁ, মামুন ভাইয়ের নেক্সট আরেকটা ফিল্ম এক্স্যাক্টলি আমাদের নতুন আসছে। সেটা এখনই বলবো না, মুভিটা আগে রিলিজ হোক, তারপর তোমাদের জন্য একটা খুব ভালো নিউজ মামুন ভাই নিজেই দিবে। আমরা খুব শীঘ্রই দিব। আরেকটা মজার বিষয় বলি, আমাদের ছবিটা খুবই ভালো সময়, কারণ হচ্ছে বছরের শেষ দিকে। So, বছরের শেষ দিকে সবাইকে আনন্দ দিয়ে যাবে এরকম একটা মুভি 31st আপনারা একসাথে দেখতে পারবেন। So, সেদিক থেকে আর এখানে একটা আমি ইনফ্যাক্ট বলে রাখি, দেশের বাইরে যারা আছেন হতাশ হবেন না। দেশের বাইরে কানাডাতে, ইউএসএ, অস্ট্রেলিয়া মুভিটা একসাথে রিলিজ দেওয়ার একটা চেষ্টা করা হচ্ছে। বাকিটা আল্লাহর ইচ্ছা, দেখা যাক কি হয়। একজন লিখেছে যে এটা কি রোমান্টিক মুভি না অ্যাকশন মুভি? আরিফিন, এটা রোমান্টিক মুভি বাট অ্যাকশন। উইথ অ্যাকশন, অ্যাকশন রোমান্টিক যেটাকে বলে। হ্যাঁ, অ্যাকশন রোমান্টিক মুভি। মিম, আজকে তাহলে আমরা মনে হয় অনুষ্ঠানের হ্যাঁ। অলমোস্ট শেষ পর্যায়ে চলে এসেছি। আমি তো এরপরে আরো অনেক লাইভে আসবো। শেষে আসার আগে আরেকটু জিজ্ঞেস করে নিই, ইনফ্যাক্ট বাংলা ফিল্মে হয় না, অনেক দিন পরে হলো, বলিউড থেকে একজন আর্টিস্ট মনে হয় আমাদের এখানে আছে, হ্যাঁ, তার সাথে তুমি কাজ করেছো, তার একসাথে কাজ করেছো, তার সম্পর্কে কিছু একটু বলো যে ও আচ্ছা, আমাদের কেমন ছিল, একটা বিকজ song আছে। তাকে কন্ট্রোভার্সিটা তার পিছনে ছাড়ে না, অনেকেই চিন্তা করছে আমরা এনেছি মানে আরো বেশি কিছু একটা কন্ট্রোভার্সি হচ্ছে। আমি বলি, তোমার দৃষ্টিতে কেমন ছিল আসলে? রাখি সাওয়ান, তো আপনারা সবাই তাকে চেনেন। তাকে প্রথম দেখলাম মুখে নেপালে যখন গানে শুটিং করলাম, তো একটা জিনিস আমি এখনো বসে থেকে যেটা দেখেছি, অসম্ভব রকম প্রফেশনাল, অনেক। আমরা ভোরবেলা থেকে সে শুটিং শুরু করে ননস্টপ সে স্টেজে দাঁড়িয়ে যতবার শট নিচ্ছে ঠিক ততবারই দিচ্ছে। ইভেন সে যখন ডান্স করছে তার 100% দেওয়ার ট্রাই করছে, যেটা মাঝে মাঝে আমাদের হয় যে করতে করতে আমরা অনেক সময় হাঁপিয়ে যাই, ওকে ফাইন একটু বসি আবার যাব। এই জিনিসটা আমি তার মধ্যে একদম দেখিনি, মানে এত সুন্দর করে তার কাজটা সে করছিল। তো সেখান থেকে রেসপেক্ট তাকে। আর জাস্ট যতটুকু কথা হয়েছে অতটুকু তো কথা বলে অবশ্যই ভালো লেগেছে। আর গানটা যদি বলি, গান দেখার পর আমি জাস্ট ওকে ওয়াও। গানটা গিয়েছে কিন্তু মমতাজ আপা, হ্যাঁ, বাংলাদেশের আরেকটি ধামাকা। গানটা অনেক সুন্দর। আমি জাস্ট কদিন আগে কাতার একটা শো করেছিলাম, তো সেখানে গানটা আমি ফার্স্টে ডান্স প্লে করেছে। আমি গানটা ওকে সেন্ড করেছিলাম, হ্যাঁ। দুদিন লেটও করেছি গানটা সেন্ড করতে। আই থিংক সো গানটা খুবই ভালো হয়েছে। গানটা যখন আসবে ফেসবুক, আচ্ছা এরপর ওরা শুনে নেবেন। নেক্সট উইকে গানটা আসতেছে, আপকামিং বৃহস্পতিবারই গানটা অন এয়ার হবে ইউটিউবে, আনলিমিটেড অডিও ভিডিও পেজ থেকে, যেটা লাইভ টেকনোলজির আন্ডারে আছে। আর লাস্ট অফ অল আমি মিমকে শুধু ধন্যবাদ জানাতে চাই লাইভ টেকনোলজিসের পক্ষ থেকে, অনন্য মামুন টিমের পক্ষ থেকে, আমি তোমার হতে চাই পুরো টিমের পক্ষ থেকে আবারও হ্যাপি বার্থডে, যদিও লেট, আর শুভেচ্ছা তোমাকে। আর হচ্ছে যেটা বলতে চাই, আমি আর কিছু নাই বলি, বেশি কথা বলা হয়ে যাচ্ছে। মিম দর্শকদের জন্য লাস্ট কি বলতে চাই? আমি জাস্ট আজকে থ্যাঙ্কস সবাইকে, লাইভ টেকনোলজি, অনন্য মহা টিমকে। আর খুব মিস করছি না অনেক। আর আরেকটা বলবো যে আমি তোমার হতে চাই আসছে খুব শীঘ্রই আপনাদের আশেপাশে হলে। আপনারা আমাদের সাথে থাকেন, আপনারা ছবি দেখেন, আমাদের বাংলা ফিল্মকে আমরা অনেক 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 উপরে নিয়ে যেতে পারবো। বিশেষ করে বাংলা ছবি দেখেন, বাংলা ছবির সাথে থাকেন, বাংলা ছবিকে ভালোবাসেন। এতটুকুই বলবো। থ্যাংক ইউ সবাইকে। আচ্ছা, বেশি বলছি যখন আরেকটু বলি আমি, সেটা হচ্ছে পাইরেসি থেকে দূরে থাকবেন, হ্যাঁ। পাইরেটেড মুভি দেখবেন না। অনলাইনে মুভি যখন রিলিজ আমরাই করব তখন দেখবেন। আর যারা পাইরেসি করে তাদের অবশ্যই উৎসাহিত করবেন না পাইরেটেড মুভি দেখা নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি বাংলা ফিল্ম দেখুন, বাংলা ফিল্মই আমার অস্তিত্ব। সো বাই। ওকে, বাই। অনেকক্ষণ ছিলাম না ভাইয়া।